আমাদের আজকের টপিক হলো ক্যাথরিন ম্যানিসফিল্ডের মাস্টারলি ক্রাফটেড দ্য গার্ডেন পার্টি। ক্যাথরিনের জন্ম 1923 সালে নিউজিল্যান্ডে। ওয়েলিংটনের অনেক ধনী পরিবারে জন্ম তার। তবুও ছোটকাল থেকেই লেখিকার শেষ দিন পর্যন্ত কেটেছে দুঃস্বপ্নের মধ্য দিয়ে। জীবনে ঘটেছে একের পর এক উত্থান এবং পতন। প্রথম বিশ্বযুদ্ধে ক্যাথরিন তার প্রিয় ভাই লিজলিকে হারিয়ে ফেলেন। লিজলির মৃত্যু তাকে অনেক বাজেভাবে ট্রমাটাইজ করে, আর সে ট্রমা থেকেই গার্ডেন পার্টির জন্ম। জীবনের টানাপূরণ কোনোমতে শেষ হয় 1918 সালে। 30 বছর বয়সে ক্যাথরিন বিয়ের পিঁড়িতে বসেন। যদিও তার ম্যারিড লাইফ খুব একটা সুবিধার ছিল না। অ্যাংজাইটি, ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক ছিল তার নিত্যদিনের সঙ্গী। জীবনের এ সময় তিনি বাইসেক্সুয়াল কোয়ালিটিসও ডেভেলপ করেন, এবং যা ক্যাথরিনকে সোসাইটি থেকে পুরো আইসোলেট করে দেয়। তার জীবনে নারী বা পুরুষ একাধিক মানুষের আগমন ঘটে, এবং সব বাড়ি সমাপ্তি হয় খুব বাজে। এবং এর কিছু পরপরই তিনি টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মাত্র 34 বছর বয়সেই মারা যান। আজকের দ্য গার্ডেন পার্টি আদতে রিয়েল স্টোরি না হলেও ক্যাথরিনের জীবন থেকে যে কাহিনীটা ইনফ্লুয়েন্সড সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তোবা গল্পের প্রোটাগনিস্ট আমাদের লেখিকাকেই অনেকটা রিফ্লেক্ট করে। আর এখন আমরা শুনব সেই ক্যাথরিনের গল্প। শুরুতেই আমাদের দেখা হয় গল্পের মূল চরিত্র লৌরার সাথে। নিউজিল্যান্ডের অত্যন্ত ধনী পরিবারে জন্ম তার, যাদেরকে শহরের সবাই শেরিডান পরিবার নামে চেনে। শেরিডান হলো তাদের নামের টাইটেল। আজকে শেরিডানদের এস্টেটে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই এক ধরনের বেসিক গেট টুগেদার পার্টি। তাই আজকে সকাল থেকেই সবাই ব্যস্ত। মিসেস শেরিডান তার 2 মেয়ে মেগ এবং লৌরাকে নিয়ে সকালে নাস্তা করছিলেন। মিসেস শেরিডান আজকের পার্টির অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব লৌরার উপর দিয়েছেন, অর্থাৎ অনুষ্ঠানের যাবতীয় কাজকর্ম তাকেই দেখাশোনা করতে হবে। এ সময় 4 জন কাজের মানুষ তাদের বাড়ির উঠানে মার্কি টাঙানোর চেষ্টা করছিল। মার্কি হলো শামিয়ানা বা তাম্বু। আমাদের অনুষ্ঠানে ডেকোরেটার্স রোদের আলো ঢাকার জন্য যে তিরপাল লাগায় তাই হলো মার্কি। যাই হোক, কাজের মানুষদের রাগ ডাক ছাড়া কথাবার্তা লৌরার বেশ ভালোই লাগছিল। অথচ ছোট থেকে সে শুনে এসেছে এসব ছোট জাতের মানুষদের সাথে সে যেন বন্ধুত্ব না করে। তাই এসব সাধারণ মানুষদের সাথে তাকে কোনোদিন মিশতে দেওয়া হয়নি। এমন সময় তাদের বাসার টেলিফোনে একটা কল আসে। লৌরা ফোন কল রিসিভ করতে ভেতরে দৌড় লাগায়। আর সে সময় মিস্টার শেরিডান এবং লৌরি অর্থাৎ তার বড় ভাইয়ের সাথে দেখা হয় তারা বাপ ছেলে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে। যাই হোক, কল করেছিলেন কিটি নামক একজন মহিলা, যিনি মিসেস শেরিডানের বান্ধবী। লৌরা তার মায়ের কণ্ঠ অবিকল নকল করে কিটির সাথে কথা বলতে থাকে। অন্যদিকে মিসেস শেরিডান উপর থেকে চিৎকার দিয়ে লৌরাকে বলেন কিটি যেন তার হেড পরে আসে। লৌরা সেই অনুযায়ী মিসেস কিটিকে বলে দেয় তিনি যেন হেড পরেই পার্টিতে আসেন। এখানে অবশ্য একটা জিনিস বোঝা যায়, মিসেস শেরিডান সবাইকে ডমিনেট করতে চান। সবার উপরে নিয়ন্ত্রণ রাখার এক বদভ্যাস তার মধ্যে, আর সেজন্যই হয়তোবা তিনি পরিবারের প্রধান হর্তাকর্তা। যাই হোক, সে সময় কলিং বেল বেজে ওঠে। টিং টং। সেডি নামের এক কাজের মেয়ে জানায় যে একজন মালি কিছু ফুল নিয়ে এসেছে, তার হাতে অনেকগুলো লিলি ফুল। তা দেখে লৌরার মনে হলো সেই মালি হয়তোবা ভুল জায়গায় এসে পড়েছে, কেননা সে কোনো লিলি ফুলের অর্ডার সম্পর্কে জানেই না। কিন্তু মিসেস শেরিডানি জিনিসটা ক্লিয়ার করে বলেন যে তিনি এসব ফুলের অর্ডার করেছিলেন। এখান থেকে একটা জিনিস অবশ্য বোঝা যায়, মিসেস শেরিডান অনুষ্ঠানের ভার লৌরার উপর ছেড়ে দিলেও তিনি পেছন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এর পরের সিন তাদের ড্রয়িং রুমে শিফট হয়, যেখানে আমাদের দেখা হয় লৌরার আরও 2 বোনের সাথে। তাদের নাম হলো জৌস এবং ম্যাগ। এখানে জৌস একজন কাজের মহিলাকে বারবার এই করো সেই করো বলে হুকুম দিয়েই যাচ্ছিল। জৌসের মধ্যেও আসলে মিসেস শেরিডানের চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে খেটে খাওয়া মানুষদের কোনো দাম নেই। এবং একটু পরেই জৌস তার বোন ম্যাগকে বলে তার জন্য পিয়ানো বাজাতে। এখানে জৌস একটা গান গায়, যার কিন্তু ভালো একটা সিগনিফিক্যান্সও আছে। আর পরীক্ষার প্রশ্নে এই জিনিসটা মেনশন করলে হয়তোবা ভালো মার্ক পাবেন। অন্য কেউ মনে হয় না এই জিনিস নিয়ে লিখবে, তো আপনি লিখতে পারলে একটি গুড ইমপ্রেশন ফেলতে পারবেন। জোস যে গানটা গায় তার নাম হলো দ্য লাইফ ইজ ওয়েরি। এই গানটা কম্পোজ করা হয় 1905 সালে। গানটা কিন্তু ডিপ্রেসিং বা ইমোশনাল। এই গানটা মোট 2টা জিনিস ইন্ডিকেট করে। প্রথমত জোস ঠিক করে যে সেই গানটা পার্টিতে গাইবে,
কিন্তু তার কোনো আন্দাজই নেই যে এই গানের অর্থগুলো অনুষ্ঠানের সাথে বেমানান। দ্বিতীয়ত, এই গানের মেইন থিম হচ্ছে মেলানকলি, অর্থাৎ এই গল্পে আগামীতে যে দুঃসংবাদ আসতে চলেছে তাকেই এই গান ফোরশ্যাডো বা ইন্ডিকেট করে। আর লেখিকা ক্যাথরিন ম্যানিসফিল্ড এই গানটা বেছে নিয়েছিলেন আইরনি দেখাতে। আইরনি হলো এই যে একজন ধনী পরিবারের ধনী সন্তান তার আরামের সোফায় বসে, যা সমাজের নট সো রিচ পিপলকে সিগনিফাই করে। লেটস গো ব্যাক অন শেরিডানস কিচেন। প্রায় 15 রকমের স্যান্ডউইচ তৈরি করা হয়েছে অনুষ্ঠানের জন্য। লরা একটা স্যান্ডউইচ নিয়ে কিচেন থেকে বেরোচ্ছিল, তখন সে খেয়াল করলো সেটি সহ বাড়ির 2-3 জন কর্মচারীর মধ্যে কথা হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে সবাই খুব টেনশনে। লরা তাদের জিজ্ঞেস করে জানতে পারল যে স্কট নামের একজন ঘোড়ার গাড়ির ড্রাইভার মারা গেছেন। মারা যাওয়ার কারণ হলো ঘোড়া থেকে পড়ে যাওয়া। যাই হোক, যে সময়ের ঘটনা এ গল্পে বর্ণিত তা প্রায় 100 বছর আগের, আর তাই সে সময় ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো। মারা যাওয়ার স্পেসিফিক ডিটেলস লেখিকা দিয়ে যাননি, তবে ঘোড়ার উপর নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাতজনিত কারণেই স্কটের ভবলীলা সাঙ্গ হয়ে থাকবে। স্কটের বাড়ি কিন্তু ছিল শেরিডানদের বাড়ির উল্টো দিকের বস্তিতে, যেখানে সে তার স্ত্রী ও 5 জন ছেলে মেয়েদের নিয়ে থাকত। লৌরার স্কটের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছিল। সে তার বোন জোসকে ডাক দিয়ে বলল যে কিভাবে আজকের অনুষ্ঠানটা বন্ধ করা যায়, কেননা লরার খুব খারাপ লাগছিল যে তাদের প্রতিবেশী একজন মারা গেছেন, তারপরও কি পার্টি করার কোনো প্রয়োজন আছে? এমনও না যে এই পার্টিটা খুব ইম্পর্টেন্ট। জোস সে কথা হেসেই উড়িয়ে দিল। তার এমন ভাবছে 3 রাতেরও কোথাকার কোন স্কট মারা গেল আর সেজন্য আমাদের পার্টি বন্ধ করতে হবে। স্কট সম্পর্কে জোসের কোনো ধারণাও নেই, সে তাকে চিনতও না। তবুও সে স্কটকে মদখুর বলে উপহাস করে। ছোটকাল থেকেই শেরিডান পরিবারের ছেলে মেয়েদের ওই বস্তি থেকে দূরে রাখা হয়েছে, যদিও শেরিডান হাউস ওইসব মানুষদের উপর ভর করেই চলে। জোসের সাথে পেরে উঠতে না পেরে লৌরা মিসেস শেরিডানের কাছে যায়। অন্যদিকে মিসেস শেরিডান জানতে পেরে খুব খুশি হলেন যে স্কট তাদের কর্মচারীর মধ্যে কেউ না, হলে আজকের পার্টির 12টা বেজে যেত। লৌরার মতে পার্টির হই হুল্লুর বা আনন্দ স্কটের ফিউনারালকে নষ্ট করবে। অন্যদিকে মিসেস শেরিডানের কথা হলো স্কটের মৃত্যু পার্টির এনজয়মেন্ট নষ্ট করবে, এবং মিসেস শেরিডানের মতে স্কটের মৃত্যুর আসল ভুক্তভোগী তারাই, কেননা এর কারণে তাদের আজকের অনুষ্ঠানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সাথে তিনি তার মেয়েকে শাসনও করলেন, বললেন লরার এসব আজাইরা বাড়াবাড়ি তার অনুষ্ঠানকে নষ্ট করতে পারে। যাই হোক, মেয়েকে একগাল কথা বলার পর সিচুয়েশনকে নর্মালাইজ করতে লরাকে তিনি একটি হেড পরিয়ে দিলেন। হেড অর্থাৎ মাথার টুপি, এবং হেড পরায় তার মতে লরাকে অনেক সুন্দর লাগছে। এই হেড দেওয়ার কারণ হলো স্কটের মৃত্যুর আজাইরা চিন্তা থেকে সরিয়ে আনা। হলো তাই। লরা আয়নায় দেখলো যে তাকে খুব সুন্দর দেখাচ্ছে, যা একটা টেম্পোরারি মাস্ক হিসেবে কাজ করে, এবং সাথে সাথেই সে স্কটের চিন্তা বাদ দিয়ে লাঞ্চের জন্য চলে যায়। That hate was a metaphor for illusions, the prejudice of their comfort. However, after lunch, লরা কিটির সাথে অনেক সময় কাটায়। এখানে কিটিকে শেরিডানদের লেভিশ লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করতে ব্যবহার করা হয়েছে, যার চক্করে লরা স্কট সম্পর্কে সম্পূর্ণভাবেই ভুলে যায়। এরপরেই হঠাৎ করে লৌরি অর্থাৎ লরার বড় ভাইয়ের সাথে দেখা হয়, আর তখনই তার আবার স্কটের কথা মনে পড়ে। সে মনে মনে ভাবে যে লৌরিকে স্কট সম্পর্কে কিছু বলবে কিনা। সে সময় লৌরি লৌরার পরা হেড নিয়ে বেশ প্রশংসা করে, এবং লৌরা মনে মনে ডিসাইড করে যে স্কট সম্পর্কে লৌরিকে কিছু বলাই উচিত হবে না। পরের দৃশ্যে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গেস্টরা একে একে শেরিডান এস্টেটে চলে এসেছেন। পার্টি শুরু হয় এবং ভালোভাবেই শেষ হয়, এবং মিসেস শেরিডান আজকের অনুষ্ঠানকে সফল বলে ঘোষণা করলেন। ঠিক এমন সময়ই মিস্টার শেরিডান অর্থাৎ লরার বাবা স্কটের কথা তুললেন। যদিও মিসেস শেরিডানের একথা শুনতে ভালোই লাগছিল না, তবুও তার মাথায় একটা আইডিয়া আসলো। আইডিয়াটা এই যে অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবারগুলো যেন স্কটের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মিসেসের মতে এর থেকে ভালো জিনিস আর হয় না, এবং সেই বেঁচে যাওয়া খাবার নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ল লৌরার উপর। সে সময় প্রায় সন্ধ্যা। লৌরা খাবার নিয়ে স্কটের বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলল, তবে এখনও তার মাথায় তাদের বাড়ির পার্টির কথাই মনে হচ্ছিল। আমরা গল্পের শুরুতে যে সিম্প্যাথেটিক লৌরাকে দেখতে পেয়েছিলাম, সন্ধ্যা আসতে আসতে সেই লৌরা অনেকটাই বদলে গেছে। যাই হোক, লৌরা এরই মধ্যে স্কটদের বাড়িতে এসে পড়েছে।
কিন্তু তার মনে হলো তার এখানে আসা মোটেও উচিত হয়নি। বস্তির প্রায় সবাই তাকে খেয়াল করছে। আসলে লোরার পরিহিত পোশাক বা মাথার হেড দুইটাই অনেক বেমানান। এখানে অবশ্য আর কিছু করাও সম্ভব নয়। ডিপ ডাউন বস্তির এই পরিবেশ ধনীগড়ের জন্ম নেওয়া লোরাকে অস্বস্তিতেই ফেলছিল। তবে এখান থেকে ফেরত যাওয়ারও কোনো উপায় নেই। সে যে কাজের জন্য এসেছিল সেই কাজ তাকে শেষ করতেই হবে। যাই হোক, স্কটের পরিবারের লোকজন তাকে ভিতরে নিয়ে গেল, যদিও পরিবারের মানুষজন তার আসার মূল কারণ বুঝতে পারছিল না। লোরা অবশেষে স্কটের মৃতদেহ দেখতে পেল এবং দেখে মনে হলো স্কট যেন আরামের ঘুমে নিদ্রায়িত। স্কটের চেহারা অনেক শান্ত দেখাচ্ছিল। সত্যি বলতে এখানে লোরা শুধু মৃত্যু পরবর্তী আরাম দেখতে পাচ্ছিল। তার জন্য হয়তোবা মৃত্যু পূর্ববর্তী যন্ত্রণা দেখা সম্ভব হয়নি। যাই হোক, লোরা সেখানে থাকতে অনেকটা বিরক্তিই লাগছিল। সে একটা কথা বলেই সেখান থেকে বেরিয়ে আসলো। সে বলল, ফরগিভ মাই হেড। অর্থাৎ সে স্কটের মৃত্যু বা তার পরিবারের খারাপ লাগার চেয়ে লোরা তার মাথার টুপি নিয়েই অনেকটা সচেতন। লোরা তার বাড়ির দিকে ফিরে আসছিল। সেখানে তার দেখা হয় তার ভাই লৌরির সাথে। দেখা হওয়ার পর লোরা একটাই কথা বলে, ইজেন্ট লাইফ? প্রত্যুত্তরে লৌরি বলে, ইজেন্ট ইট ডার্লিং? এখানে আসলে লোরা ক্লিয়ারলি কিছু বলেনি। খেয়াল করলে দেখতে পারবেন যে ইজেন্ট লাইফের পর ড্যাশ ড্যাশ দেওয়া, আর সেজন্যই এর মিনিং যে কোনো কিছুই হতে পারে। ক্যাথরিন ম্যানিসফিল্ড শেষ দিকে ওপেন এন্ডিং রেখেছেন, অর্থাৎ এটা ইন্টেনশনালি রাখা হয়েছে। এই ড্যাশ ড্যাশ বা আনফিনিশড লাইন আমাদের জীবনের অনিশ্চয়তাকেই ইন্ডিকেট করে। আমরা যে কতটা ফ্রেজাইল, লাইফ যে কতটা ট্র্যাজিক এবং একই সাথে জীবন যে কতটা সুন্দর, লেখিকা হয়তোবা তাই বোঝাতে চেয়েছেন। গল্প এখানেই শেষ। এখন আমরা গল্পে ব্যবহার করা সিম্বল বা ওভারঅল লিটারেরি ডিভাইস নিয়ে কথা বলবো। ক্যাথরিন এই গল্পে দুইটা সিম্বল ব্যবহার করেছেন। প্রথমত মার্কি, অর্থাৎ ডেকোরেটার্সের সেই তিরপাল, এবং হেড অর্থাৎ লোরার মাথার টুপি। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম কিছু কাজের মানুষ মার্কি বা লার্জ স্ট্যান্ডটা লাগায়, অর্থাৎ এই ছোট কাজের জন্য শেরিডান ফ্যামিলি অন্যের উপর ডিপেন্ডেন্ট। এটা এক ধরনের ভিজুয়াল মেটাফর যে ধনীদের সকল আনন্দ ফুর্তি গরিবদের উপর দিয়েই যায়। মার্কিটা কিন্তু টেম্পোরারি, অর্থাৎ অনুষ্ঠানের শেষেই তা খুলে ফেলা হবে। একই সাথে শেরিডানদের আনন্দ ফুর্তিও টেম্পোরারি বা স্বল্প সময়ের জন্য। মিসেস শেরিডান সবাইকে নিয়ন্ত্রণ করতে চান। অন্যদিকে গল্পের শেষ হতে হতে লোরার মধ্যেও কিছুটা পরিবর্তন দেখা যায়, অর্থাৎ আগামীতে শেরিডান ফ্যামিলির আনন্দ ফুর্তি আর আগের মতো নাও থাকতে পারে। অ্যান্ড দ্য সেকেন্ড সিম্বল ইজ দ্য হেড। মিসেস শেরিডান লোরাকে একটি সুন্দর হেড গিফট করেছিলেন। এই হেডটা লোরার মোরালিটিকে কোয়েশ্চন করে। এই হেড গিফট পাওয়ার পর লোরার মুড খুব নিমিষেই ভালো হয়ে যায়, অর্থাৎ এই হেডটা লোরার রিচ পজিশনিংকে সিকিউর করে। হয়তোবা হেড এটাই বলতে চায়, বেশি ভাবতে যেও না, শুধু দেখতে সুন্দর থাকো এবং নিজের অভিনয় ঠিকমতো করে যাও। আর এর সাথেই শেষ হলো ক্যাথরিন ম্যানিসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি। ইন্ট্রোডাকশন টু প্রোজের নোটবুক নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আমি রিসেন্টলি খুব সুন্দর করে রটার রিজেক্টিং নাইটহুড কভার করেছি, চাইলে তাও দেখে নিতে পারেন।